হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? নতুন বছরের নতুন মাসের অর্ধেকটা প্রায় পেরিয়েই গেল। তাই জন্য ভাবলাম যে এমন কিছু তোমাদের জন্য আনি যেটা প্রথমবার মিস্ট্রি বক্সে আসছে। আমরা আজকে শুনবো বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং একজন সাইকিক মিডিয়াম মিস্টার তাকি হাসান। তার সাথে আজকে আমরা কথা বলে নেব এবং জানতে পারবো এই প্যারানর্মাল জগৎ সম্পর্কে অনেক কথা বা প্যারানর্মাল ইনভেস্টিগেশনের কথা। দেরি না করে একদম ডিরেক্টলি ঢুকে যাই কল রেকর্ডিংয়ে। হ্যালো তাকি। হ্যালো। হ্যালো হ্যালো সঞ্চারী। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। থ্যাংক ইউ। তুমি? হ্যাঁ, চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে একটা প্ল্যান ছিল, সেটা এতদিনে এক্সিকিউট করতে পারলাম আমি, লাকিলি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে প্যারানর্মাল এই জগৎটা নিয়ে আমাদের অনেকের মনেই অনেক রকম প্রশ্ন থাকে, যেগুলোর আমরা কোনো উত্তর পাই না। তো সেই সমস্ত উত্তরগুলো খোঁজার জন্যই আজকে আমি ভাবলাম যে মানে ইউ আর দ্য বেস্ট পারসন, কারণ তুমি এই ব্যাপারটাতে একদম এক্সপার্ট। তো সেই জন্য আমি ভাবলাম যে একটা ছোট্ট একটা ইন্টারভিউ সেশন করি তোমার সাথে। তো থ্যাংক ইউ আমাকে সিলেক্ট করবার জন্য। ওয়েলকাম। জানি না, তবে তোমার কোশ্চেনের অ্যানসার দিতে চেষ্টা করব ডেফিনেটলি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একদম প্রথমে যে প্যারানর্মাল ইনভেস্টিগেশন যেই ব্যাপারটা, সেটা মানে কবে থেকে তোমার মাথায় আসলো যে এটা করবে বা এটা করতে পারো? যখন খুব ছোট ছিলাম তখন আসলে প্যারানর্মাল ইনভেস্টিগেশন টার্ম তো বুঝতাম না। তো যেটা আমি খেয়াল করতাম যে আমি যখন একটু বড় হতে শুরু করলাম, মানে আমার 5 বছর যখন ক্লাস হতে থাকে, যখন আমি একটু বুঝতে শুরু করলাম, তখন আমি কিছুটা জিনিস সেন্স করতে পারতাম যে আমি কিছু শব্দ শুনি, যে শব্দগুলা বাসায় সবাইকে জিজ্ঞাসা করতাম, বাবা মাকে, ভাই বোনকে, ভাইকে স্পেশালি, যেটা উনি আমার বড়। তো ওনারা শুনতেন না যেটা আমি শুনতাম। প্রথমে আমি ভাবতাম ধরেন আমার হয়তো হ্যালুসিনেশন কিংবা স্বপ্নের মধ্যে আমি কিছু দেখছি, মানে বুঝতে পারতাম না। তারপর পরে খেয়াল করলাম যে কিছু শব্দ, যে শব্দগুলা অ্যাকচুয়ালি কিছু কনভারসেশন হতে পারে, সেটা কিছু সাউন্ড হতে পারে বাইরের থেকে। তো আশেপাশে কোনো বাসার সাউন্ড আসারও কথা না, অন্যদেরকে জিজ্ঞাসা করতাম ওই রাইট এট দ্যাট পয়েন্ট অফ টাইম। তারা শুনতো না, আমি শুনতাম। তো যে জিনিসগুলো আমার অ্যাকচুয়ালি আমি সেন্স করতে থাকি ধীরে ধীরে, যে আমার একটা আমি কিছু সেটাকে আমি কি বলবো, সাইকিক অ্যাবিলিটি বলতে পারবো, বা কোনোটা সেন্স করা, তীক্ষ্ণ সেন্স, যেটা খুব বেশি ছিল আমার। তো ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি ওইটা আমি ফেস করতে শুরু করলাম আমার চাইল্ডহুডে। এবং যখন আর একটু বড় হতে থাকি, যখন আমি স্কুলে যাই, তখন আমি খেয়াল করলাম যে না, আমার কিছু একটা অ্যাবিলিটি আছে, যেটা আমি যেরকম গোরস্থানে গিয়েছিলাম একবার বাবার সাথে, তখন আমি কিছু কবরস্থান থেকে আমি কিছু আওয়াজ শুনেছি, সাউন্ড শুনেছি, যেটার এক্সপ্লেনেশন নেই। তখন আমি বুঝতে শুরু করলাম যে আমার অ্যাকচুয়ালি এই লাইনের প্রতি আমার একটা আগ্রহ বাড়তে থাকে। তখন আমি কিছু পড়াশোনা করতে থাকি, অনলাইনে সার্চ করতে থাকি, যত বড় হতে থাকলাম। তারপর ফাইনালি ইউএসএ তে এসে খেয়াল করলাম যে না, আমি অ্যাকচুয়ালি স্পিরিট কমিউনিকেশনের উপর পড়াশোনা করব। তো সেটা আমি করেছি, সেটার উপর আমি অনেক সময় দিয়েছি, আউট অফ ইনভেস্টিগেশনের একটা পার্ট। তারপরে ধীরে ধীরে তো প্যাশনই হয়ে গেল এই লাইনে। তুমি তো জানো সেটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, একদমই তাই। মানে তুমি যে একজন সাইকিক মিডিয়াম, সেটা আমরা অনেকেই জানি ইনফ্যাক্ট। তো এই সাইকিক মিডিয়ামটা অনেকেই আমাদের মধ্যে জানেন না যে এই সাইকিক মিডিয়াম ব্যাপারটা কি। তুমি যদি একটু এক্সপ্লেন করো। সাইকিক মিডিয়াম যেটা আছে আমাদের, যে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেই সেন্সটা কাজ করে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি সিক্স সেন্স বলি, সেটার সাথে একটা রিলেশন
আছে খুব স্ট্রং, যেটা হচ্ছে যে তোমার একটা স্ট্রং, সেটা অনেকভাবে এক্সপ্লেন করা যায়, সেটা হচ্ছে স্ট্রং ইনটিউশন যে এটা হতে যাচ্ছে বা এটা হবে, বা তুমি একটা স্বপ্নের মাধ্যমে তুমি দেখলে যে জিনিসটা ওটা হতে যাচ্ছে সামনে এবং সেটা হয়। এই এই দুই ধরনের একটা সাইকিক মিডিয়াম আছে। অথবা তুমি কারোর সাথে কথা বলছো, তার মাইন্ডটাকে রিড করা, তার মাইন্ডটাকে খুব ক্লিয়ারলি রিড করে ফেলা, এবং যে রিডিংটা তুমি করো তোমার মাইন্ডের ভিতরে সেটা মোরলেস 10% অ্যাকিউরেট হওয়া। তো এইগুলাই হচ্ছে সাইকিক মিডিয়ামের একটা সিমটম, সাইন, যেটা মানুষ কেউ কেউ ইনহেরিট করে, আবার কেউ বা এটাকে এটা সম্বন্ধে প্র্যাকটিস করে মেডিটেশন মাধ্যমে হতে পারে, বিভিন্ন রকম স্কিল প্রয়োগ করে এটাকে ডেভেলপ করে। তবে যেটা ইনহেরিট করা সেটার পাওয়ারটা একটু ডিফারেন্ট থাকে, সেটা ন্যাচারাল থাকে। যেটা শিখে আসা মেডিটেশনের মাধ্যমে সেটাও হয়, কিন্তু সেটা অতটা ন্যাচারাল হয় না, অ্যাকিউরেট হয় না আর কি। হ্যাঁ, ওকে, তোমারটা খুব সম্ভবত ইনহেরিটেড, আমার যতদূর মনে হয় আর কি। হতে পারে, আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি যে ইনহেরিটেড হতে পারে, হওয়ার চান্স খুব বেশি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট আমার যেটা খুব জানার ইচ্ছা সেটা হচ্ছে যে এই যে ইনভেস্টিগেশনে যখন যাও তুমি বা তোমার মতো আরো অনেক ইনভেস্টিগেটররা যখন যায়, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় তোমাদের? ইনভেস্টিগেশনে যাওয়ার সময় আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি, যেটা আসলে ইউএসএ তে যে ইনভেস্টিগেশন গুলো হয় সেটার মডেলটা আমি চেষ্টা করি ফলো করতে, সবসময় ফলো করা হয় না। যেটা আমি একটু এক্সপ্লেইন করি লিসনারদের জন্য, সেটা হচ্ছে যে আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি। প্রি ইনভেস্টিগেশন অ্যানালাইসিস ফার্স্ট স্টেপ, আর সেকেন্ডটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেশন, যেটা রিয়েল ইনভেস্টিগেশন করা হয় রাতে বা দিনে ডিপেন্ডিং অন দ্য প্লেস, আর লাস্ট হচ্ছে পোস্ট ইনভেস্টিগেশন রিসার্চ। তো প্রি ইনভেস্টিগেশন অ্যানালাইসিসে আমরা যা সাধারণত স্পটটাকে ডে টাইমে আলো থাকার সময় একটু ভিজিট করি, যেটার মধ্যে আমরা সাধারণত ক্লুটাকে বের করতে চাই, স্পটটাকে ভালো স্পট সম্বন্ধে একটা ভালো আইডিয়া করি, যাতে করে রাতে অনেক সময় স্পটের অনেক সময় অনেক ধরনের স্কেপ রুট গুলো দেখা যায়। যদি কোনো বিপদ হয় প্রত্যেকে স্কেপ রুট গুলো দেখে নেওয়া, যদি কোনো সিমটম যদি আমরা খেয়াল করি সেই সিমটম গুলো নোট ডাউন করি রাতের ইনভেস্টিগেশনের জন্য। তো সেকেন্ড লেয়ারে ইনভেস্টিগেশন, যে ইনভেস্টিগেশন আমরা, তুমি তো জানো, তুমি অনেক এক্সপিরিয়েন্স, যেটা যে আমরা টুল গুলো ব্যবহার করি, টুল গুলো দিয়ে ট্রাই টু আইডেন্টিফাই যে কোনো প্রেজেন্স, সেটা যে ধরনের প্রেজেন্সই হোক, সেটা প্যারানর্মাল জগতে বিভিন্ন রকম এন্টিটি আছে, এক একটা এন্টিটির প্রেজেন্স এক এক রকম হয়। সেই প্রেজেন্সটা আসতে পারে আমার টুলের মধ্যে তারা বিভিন্ন রকম ইঙ্গিত দিয়ে, বা টুলটা আমি যেরকম K2 মিটার যদি চলে ট্রিগার করে, তাহলে বুঝতে হবে তাদের আশেপাশে কোনো প্রেজেন্স আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা ডিটেক্ট করে। আর দ্বিতীয়ত হচ্ছে তারা বিভিন্ন রকম সাউন্ডের মাধ্যমে আমাদেরকে অ্যালার্ট করে, বিভিন্ন রকম স্মেলের মাধ্যমে অ্যালার্ট করে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যালার্ট করে, চিৎকারের মাধ্যমে অ্যালার্ট করতে পারে। তো এক একটা এন্টিটির টাইপ এক এক রকম, যেটা আমরা ইনভেস্টিগেশন থেকে সাধারণত বের করতে যাই যে তাদের প্রেজেন্সটা আছে কিনা। আর রিসার্চ করাটা অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনের সময় হয় না, মানে সেকেন্ড লেয়ারে, কারণ ওই সময় প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের অনেক প্রেসারে থাকতে হয়, নিজেদেরকে সেফগার্ডে রাখতে হয়, চারপাশের পারিপার্শ্বিক অবস্থাকে অ্যাসেস করতে হয়। তো একটা রিস্ক ফ্যাক্টর তো থাকে বলেই তারা সাধারণত রিসার্চ ওই দিন ইনভেস্টিগেশনের রাতে করাটা খুব একটা সময় পসিবল হয় না, যদি না ব্যাকআপ টিম থাকে। যেমন আমার ক্ষেত্রে সেটা হয় না, কারণ তুমি জানো সেটা যে আমি একা যাই বেশিরভাগ ক্ষেত্রে, আমার টিমের সাথে আমি যেতে পারি না, কারণ তারা একটু স্টেটের একটু দূরে থাকে। আর থার্ড লেয়ারটা হচ্ছে পোস্ট ইনভেস্টিগেশন অ্যানালাইসিস, যেটার মধ্যে সাধারণত আমরা স্পিরিট এক্সিস্টেন্সটা কনক্লুশন ড্র করি। সেই কনক্লুশনটা কিন্তু ইনভেস্টিগেশনের মাধ্যমে ইনভেস্টিগেশন ডেতে লেয়ার 2 তে হয় না, কারণ আমরা ক্যামেরার মধ্যে অনেক কিছুই বন্দি করতে পারি না, যে জিনিসটা খালি চোখে দেখা যায় না সেই জিনিসটা অনেক সময় ক্যামেরায় চলে আসে।
আবার যে জিনিসটা ক্যামেরায় চলে আসে না সেটা আবার খালি চোখে দেখা যায়। সেটা অ্যাকচুয়ালি পার্টিকুলার এন্টিটির উপরেই ডিপেন্ড করে যে এন্টিটিটা আমার কাছে ভিজিবল হবে কি হবে না। আর সেই জন্যই হয় কি অনেক সময় যে লাস্ট ফেজে যেটা পোস্ট ইনভেস্টিগেশন অ্যানালাইসিস, ওখানে আমরা সাধারণত তোমার আমরা ট্রাই টু ফাইন্ড আউট করি, ইনফারেন্স ড্র করার চেষ্টা করি, যে ইনফারেন্সটা ক্যামেরার যে আউটপুটটা, রেকর্ড খুলে রেকর্ডেড আউটপুটটা আমরা বারবার দেখি, সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসে পরে, এবং সেটা ডিভাইসের মাধ্যমে রেকর্ডেড বের হয়ে আসতে পারে। যেরকম থার্মাল ইমেজিং, একটা থার্মাল ইমেজিং অনেক কিছু ধরা পড়ে যেটা খালি চোখে ধরা পড়ে না। এসএলএস ক্যামেরাতে অনেক কিছু ধরা পড়ে যেটা আমাদের ইনভেস্টিগেশনের সময় আমরা দেখতে পাই, কিন্তু পরবর্তীতে ওইটা আমরা আবার অ্যাসেস করি অনেক ফাইন্ডিং বের করার জন্য। ভয়েস রেকর্ডারে আমরা বের করতে চাই যেটা SV7 বক্স, যেটা বেসিক প্যারানর্মাল ইনভেস্টিগেটর ইউজ করে। তো ওইখান থেকে সবকিছু দেখে, এবং শুধু তাই না, ভিউয়ার্সদের সমন্বয়ে, আমি পার্সোনালি ভিউয়ার্সদের সমন্বয়ে ভিউয়ার্সদের অ্যাঙ্গেলের থেকেও কিছু ইনপুট আমি কালেক্ট করি, এবং সবকিছুর সমন্বয়ে আমরা একটা কনক্লুশন ড্র করতে চেষ্টা করি, which is the post investigation analysis. That এই সবকিছু নিয়ে that makes the process complete paranormal investigation. ওকে, গ্রেট। আচ্ছা, এই যে ধরো একটা মানে রাত্রিবেলা, রাতের অন্ধকারে হয়তো হাওয়া দিচ্ছে একটা ফাঁকা কবরস্থানে, এভাবে টুলস নিয়ে যে যাও, ভয় করে না? রাতের অন্ধকারে যখন যাই, হ্যাঁ ভয় তো করে, কারণ আমরা মানুষ, ভয় যদি করে না বলি তাহলে মিথ্যা কথা বলা হবে। ডেফিনেটলি ভয় করে, তবে একটা কনফিডেন্স থাকে, এক্সপিরিয়েন্সটা তো ডেফিনেটলি একটা কনফিডেন্স। আর দ্বিতীয়ত হচ্ছে ইনভেস্টিগেশনের সময় অনেক কিছু জানতে হয়, আসলে সবচেয়ে বড় কথা হলো ভয়টা তো থাকবেই, কিন্তু ওই জিনিসগুলো জানলে অনেকটা ভয় ফ্যাক্টরটা এলিমিনেট হয়। সেটা হলো যে প্রথম জিনিস হচ্ছে তোমার কনফিডেন্স, দ্বিতীয়ত হচ্ছে তোমার বডিটাকে তুমি বিভিন্ন রকম প্রোটেকশনের মাধ্যমে বেঁধে যাও, সেটা যার যার ধর্মের আকারে হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে ইনভেস্টিগেশনে করার সময় তোমার অ্যাওয়ারনেস, তো আর সবকিছু নিয়ে তোমার আজকে টুলগুলো ইউজ করার পারফেক্ট, এক একটা টুলের রাইট টাইমটা ইউজ করা। প্রত্যেক জায়গায় এক টুল ইউজ করতে হয় না, সিচুয়েশনাল, যে জায়গার এন্টিটি বা যে জায়গার পরিবেশের সাথে মিলে বা এন্টিটির প্রেজেন্সের উপর ভিত্তি করে আমরা টুলগুলো ব্যবহার করি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে জায়গায় আমি অটোমেটিক্যালি সাউন্ড শুনছি, যে জায়গায় অ্যাক্টিভিটি হচ্ছে, সেই জায়গায় আমার টুল ব্যবহার করার কোনোই দরকার নাই, আমি পার্সোনালি মনে করি। অনেক ইনভেস্টিগেটরকে আমি দেখি যে তারা টুল ব্যবহার করছে ডিসপাইট সাউন্ড, ডিসপাইট অ্যাক্টিভিটি। যে অ্যাক্টিভিটি গুলোকে আমরা ক্যামেরার সামনে দেখছি, লাইভে দেখছি, জীবন্ত দেখছি, সেখানে তাদের প্রেজেন্স দেখার প্রশ্নে মানে ইম্যাটেরিয়াল, কারণ আমার সামনেই সব করছে। হ্যাঁ, ভয়েস ডিটেকশনটার জন্য যদি অ্যাক্টিভিটি হয়, ভয়েস যদি তারা না করে, সেক্ষেত্রে আমরা ভয়েসটাকে বের করার জন্য কিছু টুল ব্যবহার করতে পারি। তাদের ভিজিবিলিটি বা তাদেরকে ভিজিবল করবার জন্য, সেটা খালি চোখে যদি না আসতে চায়, অ্যাপারিশনস হতে পারে, অ্যাপারিশনস যদি না হয়, সেটা আমরা থার্মাল ইমেজিং এর মাধ্যমে, আরো অন্যান্য ডিভাইস আছে যেগুলোর মধ্যে দেখতে চেষ্টা করি। আর যে কোশ্চেনটা তোমার কাছে, আমি ওভারঅল ওটা একটা কনক্লুশন দিই যে ভয়টা থাকি, তবে ভয়টাকে চেক করতে হয়, নিজের ভিতরে বলতে হয়, নিজেকে বুস্ট আপ করতে হয় যে না, এটা আমি পারবো, এটা ভয় বেশি পেলে হবে না। কারণ তুমি তো জানোই যে ভয় একবার যদি কেউ পেয়ে যায়, সেক্ষেত্রে বিশেষ করে আমার ক্ষেত্রে এটা ওখান থেকে ব্যাক করা খুব মুশকিল হয়ে যাবে, কারণ এটা খুব ডিফিকাল্ট এটাকে রিকভার করা। কারণ ওরা যদি সামনে আসতে পারে, সামনে আসলে ওই ধরনের দেখে নিজেকে রেজিস্ট করা স্কিলটাকে ডেভেলপ করতে হবে। একবারই কেউ ইনভেস্টিগেশন করতে যাক, সেটা যাতে না হয় কারো, মানে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, যেটা আমার অনেক দিন ধরেই আমার মনে এই প্রশ্নটা ছিল। সেটা হচ্ছে, তুমি তো স্পিরিট কমিউনিকেশনেও এক্সপার্ট, তাই তো? এক্সপার্ট কিনা জানি না, মানে চেষ্টা করি। হ্যাঁ, স্পিরিট কমিউনিকেশন আমার আমার মেইন একটা স্কিল, যেটার উপর আমি বেশি টাইম স্পেন্ড করেছি বলতে পারো।
ওকে, তো প্রথম তুমি মানে কিভাবে স্পিরিট কমিউনিকেশন, মানে একদম প্রথম স্পিরিট কমিউনিকেশন তোমার কিভাবে হয়েছিল সেই ঘটনাটা জানতে পারি? হ্যাঁ শিওর, আমার ফার্স্ট স্পিরিট কমিউনিকেশন হয়েছিল ডিভাইস মাধ্যমে। একটা স্পিরিট কমিউনিকেশন পোর্টাল আমার কাছে একটা ছিল, যেটা আমি হাফ প্যারানর্মালের কাছ থেকে এনেছি। নিউ ইউএস এর খুব বড় প্যারানর্মাল ইনভেস্টিগেটর উনি, স্পেশালি উনি বলতে পারো ইউএস এর টপ 5 এর মধ্যে একজন। তো ওনার কাছ থেকে আমি একটা ডিভাইস কিনেছিলাম। সেই ডিভাইসটা কিনেছিলাম এই কারণেই, তো আমার খুব আগ্রহ হয় যে আমি একটা স্পিরিট কমিউনিকেশনের উপর পড়াশোনা করব। সেটা শুরু একটা ডলের মাধ্যমেই। সেই ডলটাকে নিয়ে আমি ফার্স্ট স্পিরিট কমিউনিকেশন করি, যে ডলটা পজেস ডল হিসেবে আমি একটা ইবে থেকে ডলটা কিনি। সেটা তুমি জানো ব্যাকগ্রাউন্ডটা, আমি শর্ট করেই বলে দিচ্ছি। যে ডলটা আমি ইমেইলে দেখলাম, একটা ভেন্ডার ডলটা সেল করছে, একটা লটে 3টা ডল। তার মধ্যে একটা ডলের কথা ভেন্ডারকে যখন আমি লিখেছি যে ডলটার কেন হন্টেড, সে তখন বললো পার্টিকুলারলি লরা নামের যে পুতুলটাকে আমি তোমাকে দিচ্ছি সেটা লরা নামকরণ করা হয়েছে আমার ইনভেস্টিগেশনের মাধ্যমে। উনি যেটা বললেন, এখানে 5 বছরের একটা মেয়ের স্পিরিট আছে ডলটার মধ্যে। তো তখনও আমার অ্যাকচুয়ালি ধারণা ছিল না যে ডলের মধ্যে এমন কিছু থাকতে পারে। তো ডলটা যেদিন ইবের থেকে আসে, ওদিন আমি মায়ের বাসায় ছিলাম। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, ডলটাকে আনর্যাপ করলাম, প্যাকেটটাকে আনর্যাপ করে জলটা যখন আমার কোলে নিলাম, তখন আমার মধ্যে একটা ভাইবের মতন আসলো যে সামথিং ইজ রিয়েলি দেয়ার। তো তখন আমি ইনভেস্টিগেশন করার জন্য সব এই SB7 বক্সটা আমি যখন অন করি, তখন ডলটার সাথে কথা বলার চেষ্টা করি রাতে 12টার পরে। আমি খুব এক্সাইটেড ছিলাম, কোনো অ্যান্সার আসতেছিল না, কারণ তোমরা জানো SB7 বক্সের রেকর্ডিং এর কোনো অপশন নেই। তো আমি ভাবলাম দিজ আর অল ফেক। আমি বলটাকে রেখে দিলাম, এবং পরবর্তীতে ডলটাকে আমি পরের দিন সকালে সোফাতে নিয়ে, মানে জাস্ট সোফাতে পড়েছিল, তো আমার নিস ওটা নিয়ে খেলছিল, তখন ওরা খুব ছোট ছিল। তো তখন ডলটাকে উঠিয়ে নিয়ে জোকিংলি বলছিলাম লরা, মানে ডলটার নামকরণের অনুসারে, যে লরা তুমি তো আমার সাথে কথা বললে না, why didn't you talk to me, you did not talk to your dad, বলে আবার ডলটাকে রেখে দিলাম। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আজকে রাতে আরেকবার ট্রাই করি। অনেক সময় স্পিরিট অনেক সময় অ্যাডজাস্ট করতে সময় নেয়। তো ওই ডলটাকে নিয়ে যখন SB7 বক্সে পরের দিন রাতে একই সময় 12টার পর আমি কমিউনিকেশন করতে চেষ্টা করি, ইজ দেয়ার এনি স্পিরিটস হিয়ার, তখন অপোজিট সাইড থেকে SB7 বক্স অ্যান্সারটা আসলো ইয়েস। একেবারে একটা ছোট মেয়ে, ও মাই গড, বছরের বাচ্চা। এবং সেটার সেকেন্ড কোশ্চেনটা আমার ছিল হু এম আই টু ইউ, কারণ আমি বুঝতে পারছিলাম যখন স্পিরিটটা আছে, যেটা আমি খুব স্টান্ড হয়ে গেছিলাম, অনেকটা নিজের চোখই কানকে বিশ্বাস করতে পারছিলাম না যেটা আমি কি শুনছি, কারণ ঘরের মধ্যে আর কি হয়েছিল না, 3তলা আমি আর ওই বক্সটা ডলটা। সেখানে উত্তর আসলো, আমি যখন কোশ্চেন করলাম সেকেন্ড কোশ্চেনটা হু এম আই টু ইউ, তখন অ্যান্সারটা আসলো ড্যাড। একটা 5 বছরের আমেরিকান অ্যাকসেন্ট, একটা বাচ্চার গলা, মেয়ে বাচ্চার গলায় ড্যাড। Actually that was enough for me to realize that just something is really there inside that doll. যা তখন আমি ডলটাকে একটা, তুমি দেখেছো ভিডিওটা, তুমি তো অনেকদিন থেকে ভিডিও দেখো, পিস্টের কাছে নিয়ে পিস বললো হ্যাঁ তোমার ডলটা কার্সড, একটা মেয়ের স্পিরিট আছে, ডেড, তুমি দিয়ে দাও আমার কাছে, কারণ মেয়ের স্পিরিটটা তোমাকে ড্যাড যদি ভাবতে শুরু করে, তাহলে তোমার জন্য রিস্ক ফ্যাক্টর হবে। ওখান থেকে ডলটা আমি দিয়ে দিলাম, সেখানে ঘটনাটা শেষ। সেখান থেকে আমার শুরু হয় অ্যাকচুয়ালি স্পিরিট কমিউনিকেশনের উপর ড্রিল, ডিপ ডাউন ড্রিল, এক্সক্লুসিভ এক্সটেন্সিভ স্টাডি, রিসার্চ, এবং সেখান থেকে আমি আই ডিড নট লুক ব্যাক till now. Whenever I get chance, I go through the journals and other stuff, যেভাবে স্পিরিট কমিউনিকেশনের ব্যাপারটার প্রতি আগ্রহ হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরও অনেক কিছু অ্যাকচুয়ালি জানার আছে, আরও অনেক ঘটনা শোনার আছে, আর ভিডিওগুলো আরও দেখার আছে, নতুন নতুন ইনভেস্টিগেশনের ভিডিও, স্পিরিট কমিউনিকেশনের ভিডিও। এনিওয়ে, আজকে আর বড় করব না ভিডিওটা। আমরা আবার চেষ্টা করব যে আমাদের এই ইন্টারাকশানটার যদি একটা সেকেন্ড পার্ট আমরা আনতে পারি, চেষ্টা করব আমরা। আশা করি তোমার কোনো আপত্তি নেই। না, আপত্তি থাকবে, কারণ আমি মাস্ট কনসিডার মাইসেলফ ভেরি লাকি যে একটা সুযোগ করে দিলে।
এসে কিছু বলার জন্য। ভীষণ লাকি আমি। না না, ইটস মাই অনার অনলি। তুমি অনেক ভালো, অনেক কিছু জানাও, তোমার অনেক কিছু সুন্দর প্রেজেন্টেশন তোমার। থ্যাংক ইউ সো মাচ ফর creating a chance for me to say something. I'm honored. ভালো থেকো সঞ্চারী, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ তাকি। ওকে, আজকের মতো তাহলে এখানেই আমি এখন রাখছি ফোনটা। বাই। এটাই ছিল আজকের কল রেকর্ডিং। কেমন লাগলো জানিও কমেন্ট করে। আবার দেখা হবে পরের ভিডিওতে।